সুতরাং আমি কথা খুব বেশি কিছু বলবো না, দুটো কথা বলতে চাই। একটা হলো আমরা আমাদের সংস্কার কমিশনের প্রতিবেদনে বলেছি যে এই আন্দোলনে বা তারও আগে এই পুরো ফ্যাসিস্ট শাসনের আমলে যে সমস্ত সংবাদ মাধ্যম, যে সমস্ত সাংবাদিক ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত রাষ্ট্রের তরফ থেকে। জীবনের কোনো মূল্য নির্ধারণ করা যায় না, শহীদদের পরিবারে আমরা কোনো ক্ষতিপূরণ দিতে পারি না, কিন্তু তাদের আর্থিক সহায়তা দেওয়ার একটা দায়িত্ব রাষ্ট্রের রয়েছে। সেই দায়িত্বটা রাষ্ট্র পালন করবে, এটা আমরা আশা করি। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছে, মাসের পর মাস বন্দি জীবন কাটাতে হয়েছে, যাদের পরিবার অনিশ্চয়তায় মধ্যে পড়েছে, মামলার মুখে পড়েছে, মামলা যে পরিমাণে ব্যয়বহুল, সেই ব্যয় বহন করার ক্ষমতা যাদের নেই, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব সরকারের রয়েছে। এবং আমরা আশা করি সরকার সেই কাজটা করবে, তাহলে অনেক কষ্ট কিন্তু তাদের লাগবে। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার প্রশ্নে আমাদের এখানে সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে আমি ওয়েস্ট বোর্ডের কথা বলি। ওয়েস্ট বোর্ডের কথা আমাদের প্রতিবেদনে না থাকলেও ওয়েস্ট বোর্ড নিয়ে যে মামলা আছে, আমরা জানি বাংলাদেশের আদালতের অবস্থা কি। সেই মামলার দীর্ঘসূত্রিতায় এই জিনিস কতদিনে নিষ্পত্তি হবে তার কোনো নিশ্চয়তা নেই, কোনো আশা ভরসা নেই। তো সেরকম পরিস্থিতিতে আমি ওয়েস্ট বোর্ডের কথা বললে কিছুই আসা যায় না, ওটা ওই আদালতের প্রক্রিয়ার মধ্যেই থাকবে। কিন্তু আমরা বলেছি যে যে কোনোভাবে যত দ্রুত সম্ভব সরকার যে নীতি সহায়তাগুলো ঘোষণা করবে তার সাথে সম্পর্কিতভাবেই সাংবাদিকদের ন্যূনতম বেতনের ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে। এবং সাংবাদিকদের সেই ন্যূনতম বেতন কত হতে হবে সেটাও আমরা বলেছি যে সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তাদের যে বেতন নবম স্কেলের সমতুল্য বেতন হতে হবে। আমরা তার যৌক্তিকতা হিসাবেও ব্যাখ্যা দিয়েছি যে আপনারা যদি অষ্টম ওয়েস্ট বোর্ড বাস্তবায়ন করে থাকেন 10 বছর আগে, আর এই 10 বছরে যদি নিয়মিত ইনক্রিমেন্টগুলো দেওয়া হয়ে থাকে, তাহলে তার এমনিতেই ওই সরকারের নবম গ্রেডের বেতনের সমপরিমাণ বেতন হওয়া কথা। সুতরাং একটা ন্যূনতম ফ্লোরের কথা যেটা বলা হয়েছে বেতনের জাতীয় পর্যায়ে সাংবাদিকদের জন্য, সেটা কার্যকর করার, সেটা কার্যকর করতে পারলে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা হবে। এবং সেটা নিশ্চিত করতে পারলে সেই আলোকে আপনার একই সাথে আমরা সংবাদ মাধ্যমের জন্য, গণমাধ্যমের জন্য যে সমস্ত নীতি সহায়তা প্রস্তাব দিয়েছি, তাতে এটা অসম্ভব কিছু না, এই বাস্তবায়ন করা সম্ভব এবং করে সেভাবে টেকসই সংবাদ মাধ্যম টিকে থাকতে পারবে। আর এই সংবাদ মাধ্যমের মধ্যে যত অনিয়ম হচ্ছে, এই যে 600-এর উপরে কাগজ ঢাকা শহরে মিডিয়া লিস্টভুক্ত হয়ে আছে, যার মধ্যে মাত্র 52টা কাগজ হকাররা বিক্রি করেন, বাকি কোনো কাগজ কেউ কেনে না। ওগুলো এক ব্যক্তির এক কাগজ অথবা গুটি কয় ব্যক্তির কাগজ, যারা শুধুমাত্র বিজ্ঞাপন ছাপানোর জন্য, সরকারি বিজ্ঞাপনের অর্থ হাতিয়ে নেওয়ার জন্য কাগজ করেন। সেসব কাগজকে সমর্থন দেওয়ার কোনো কারণ নেই। সেসব কাগজের বিজ্ঞাপনগুলো যদি যে কাগজগুলো মানুষ কেনে সেই কাগজগুলোতে আসে, তাহলে ওই কাগজগুলোর মানে টিকে থাকার মতন আর্থিক সক্ষমতা অর্জন খুব সহজ। আবার সরকার গত 10 বছরে বিজ্ঞাপনের রেট বাড়ায়নি, সুতরাং গত 10 বছরের মুদ্রাস্ফীতির হারের সাথে যদি মিলিয়ে সরকার বিজ্ঞাপনের রেট বাড়ায়, তাহলেও এই সরকারের কি বলে সংবাদ মাধ্যমে বা গণমাধ্যমে আর্থিক দিকটা শক্তিশালী হবে। গণমাধ্যমের উপরে করের বোঝাও আমরা কমানোর প্রস্তাব করেছি। সুতরাং এগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত এবং অংশীজনরা যত দ্রুত এগুলো আলোচনা করে সরকারের কাছ থেকে আদায় করতে পারবেন, সরকার যত দ্রুত এগুলো বাস্তবায়ন করবে, তত দ্রুত এই গণমাধ্যমের পরিস্থিতি পরিবর্তন হবে। আমাদের ওই যে ফ্যাসিবাদের কবল মুক্ত হয়ে মুক্ত সংবাদ মাধ্যম একটা সেই সিনারিও তৈরি করা, সেই পরিবেশ তৈরি করা সহজ হবে, সম্ভব হবে। আমরা আশা ছাড়তে চাই না, আমাদের আশা ধরে রাখতে চাই এবং আমার বিশ্বাস সেই আশা পূরণ হবে।